চোরের মায়ের লম্বা গলা, চোরেদের রানী। তিনি চাকরি বাতিল নিয়ে দায়ী করছেন অভিজিৎ গাঙ্গুলিকে, বিকাশ ভট্টাচার্যকে, ঘুরিয়ে ফিরিয়ে আমাদেরকে। তদানীন্তন রাজ্যপাল আজকের উপরাষ্ট্রপতি কাছে ক্যাবিনেটের সব নোট পাঠাতে বাধ্য হতো, তিনি আটকে দিয়েছিলেন 5ই মে 2022 এই ক্যাবিনেটের নোট। সেখানে চেয়ার করেছে কে? মমতা বন্দ্যোপাধ্যায়। সুপার নিউমারারি পোস্ট, এখানে অ্যাডিশনাল পোস্ট ক্রিয়েশন করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রায় 6000-এর কাছাকাছি নতুন শূন্য পদ ক্রিয়েশনের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে মমতা ব্যানার্জির নেতৃত্বে এই ক্যাবিনেটে রেজুলেশন হয়েছিল। সমগ্র ঘটনাটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়ে প্রাথমিকভাবে সিবিআই যে ইনভেস্টিগেশন অতিরিক্ত শূন্যপদ ক্রিয়েশন নিয়ে স্টে নিয়েছিলেন। সাথে সাথে রাজ্য সরকারের সবচেয়ে বেশি কনসার্ন এবং তারা উদ্বিগ্ন ছিলেন অতিরিক্ত শূন্য পদ ক্রিয়েট করার জন্য, সিবিআই তদন্ত আটকানোর জন্য। তাই একটা স্পেশাল পিটিশন তারা লাগিয়েছেন চিফ জাস্টিসের কাছে। আজকে যে অর্ডার আপলোড হয়েছে তাতে অতিরিক্ত শূন্য পদ ক্রিয়েট করার জন্য দায়ী মমতা ব্যানার্জির ফুল ক্যাবিনেট ইনক্লুডিং চিফ সেক্রেটারি। আপনার চিন্তা 8 তারিখ নিয়ে একটাই দাবি, দফা 1, দাবি 1, মমতার পদত্যাগ। সবচেয়ে শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাবো অভিজিৎ গাঙ্গুলি মহোদয়কে। মমতা ব্যানার্জির পদত্যাগ, তার ক্যাবিনেটের গ্রেপ্তার, এটাই একমাত্র সমাধান। তাহলে এই যে 26,000 চাকরি গেছে, তার যে বিশাল রাজনৈতিক এবং সামাজিক অভিঘাতের কথা বলা হচ্ছে, সেটা কার্যত কিছুই নয়। আসল সুনামি অপেক্ষা করছে মমতা ব্যানার্জির জন্য 8 তারিখ। দেখুন, সকালেই আমি এই প্রসঙ্গটার কথা বলছিলাম, যদিও আমি কিছুটা ভুল ইনফরমেশন দিয়েছি। ভুল ইনফরমেশন বলবো না, একটু মিস ইন্টারপ্রিটেশন হয়ে গেছে। কেননা তখনও তো রায়ের কপি হাতে পায়নি। তখন এক আইনজীবী বন্ধুর সঙ্গে যোগাযোগ করা গিয়েছিল এবং তিনি যেটা জানিয়েছিলেন, এবং সেটাও কিন্তু সর্ববিব সত্যি, তিনি বলেছেন এই যে রায়টা দেওয়া হলো, যেটা মাননীয় জাস্টিস সঞ্জীব খান্না বলেছিলেন, যে এই রায়টার ফলে কোনো ক্রিমিনাল প্রসিডিংসে কোনো রকম কোনো পাবন্দি লাগানো হলো না, কোনো কিছু আটকানো হলো না। রায় যেরকম হয়েছে, এটা তো চাকরি কিভাবে দেওয়া হবে, কাদের চাকরি চলে যাচ্ছে, কাদের বেতন ফেরত দিতে হবে, এবং সব থেকে বড় কথা, যাদের যোগ্য অযোগ্য নির্ণয় করা যায়নি তাদের আপাতত ফেরত দেওয়া যাচ্ছে না, এই সব কিছু বলেছেন। তো যাই হোক, এইটা হচ্ছে ওই চাকরি সংক্রান্ত। কিন্তু এর ফলে এখানে সিবিআইও তো পার্টি ছিল। সিবিআই যেসব ক্রিমিনাল প্রসিডিং করছেন, যেগুলো নিয়ে তদন্ত করছে সিবিআই, সেগুলোতে কোনো রকম কোনো কিছু আটকানো হচ্ছে না। ফলে তিনি যেটা যেটা বলছিলেন, বা যেটা যেটা মিস ইন্টারপ্রিটেশন হয়েছে, যে রাজ্য সরকার তো মূলত এখানে গিয়েছিল এই যোগ্য অযোগ্য বাছাই অবাছাই এইসব কাণ্ডের জন্য রাজ্য সরকার যায়নি। শুভেন্দুবাবুও যেটা বলে দিলেন, যে রাজ্য সরকার মূলত গিয়েছিল ওই যে যখন এই অযোগ্যরা ধরা পড়ে গেছে, জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, মানে তৎকালীন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, তিনি যখন এই 6,000-7,000 যে ভুয়ো চাকরি আছে মোটামুটি তিনি বুঝতে পারছেন, তিনি ধরে ফেলেছেন, তখন তাদেরকে শেল্টার দেওয়ার জন্য, তাদেরকে বাঁচাবার জন্য একটা সুপার নিউমেরারি পোস্ট, মানে অতিরিক্ত শূন্যপদ ক্রিয়েট করা হচ্ছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় জোর গলায় বুক বাজিয়ে বলছেন যে এরা এতদিন ধরে 5 বছর ধরে চাকরি করছে, এদের কি চাকরি চলে যাবে, এরা ভেসে যাবে? ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, তো ঘুষ দিয়ে চাকরি পেয়েছে বলেননি যদিও। সুতরাং তাদেরকে সেটেলমেন্ট করার জন্য ওখানে দিয়ে দেওয়া হবে অতিরিক্ত শূন্যপদ ক্রিয়েট করে। এই জায়গাটায় ইটসেলফ একটা ক্রাইম, এবং এটার বিরুদ্ধেই সিবিআই ইনভেস্টিগেশন হয়ে গেছিল। যে ইনভেস্টিগেশনে সিবিআইকে মূলত বলা হয়েছিল যে কোন পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী সহ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের গোটা মন্ত্রিসভা, চিফ সেক্রেটারি, এডুকেশন সেক্রেটারি, এরা যে ছিলেন, তারা এই সিদ্ধান্ত নিয়েছিলেন, সেটা খতিয়ে দেখতে হবে। এর পিছনে কোন রিজন ছিল, এর পিছনে কি কোনো ক্রিমিনাল ব্যাপার ছিল, সেই জায়গাটা খুঁজে দেখার জন্য সিবিআইকে বলা হয়েছিল। আর সেইটাতেই স্টে আনার জন্য তড়িঘড়ি সুপ্রিম কোর্টে গিয়েছিলেন। এই মামলায় পার্টি হয়েছিল রাজ্য সরকার। আর যেহেতু বলেছিল যে সমস্ত, মানে রায় যখন ঘোষণা করছেন জাস্টিস সঞ্জীব খান্না, তখন তিনি বলেছেন সমস্ত ক্রিমিনাল প্রসিডিংসের উপর থেকে তুলে নেওয়া হলো, ক্রিমিনাল প্রসিডিং নিজের মতো করতে পারে। মনে করা হয়েছিল যে এইটাও তুলে নেওয়া হয়েছে। কিন্তু না, রায়ের কপি যখন হাতে পাওয়া গেল, তখন দেখা গেল লাস্ট বাট ওয়ান, মানে একদম লাস্ট পয়েন্ট যেটা বলা আছে, তার আগের পয়েন্টে পরিষ্কারভাবে এক লাইনে লিখে দেওয়া হয়েছে যে এই সংক্রান্ত বিষয়টা 8 তারিখ, যেহেতু রাজ্য সরকার একটা স্পেশাল রিভিউ করতে চেয়েছে, এটা নিয়ে বিশেষ শুনানি করতে চেয়েছে, সেটা সুপ্রিম কোর্ট সুযোগ দিচ্ছে, এবং 8 তারিখে সেই শুনানিটা হবে। এবার দেখুন, আমরা যেটা দেখলাম কলকাতা হাইকোর্টের যে রায়গুলো হচ্ছে, প্রথমে সিঙ্গেল বেঞ্চের রায় ছিল, যেখানে তৎকালীন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায়টা দিয়েছিলেন, সেটাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাওয়া হয়েছিল।
বা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাত থেকে কার্যত কেড়ে নিয়ে যে তিনি এখানে নাকি রাজনৈতিকভাবে সব রায়টায় দিচ্ছেন, এসব করে অনেক কিছু প্রোপাগান্ডা করা হয়েছিল, করে এরা ডিভিশন বেঞ্চে গিয়েছিল। সেই ডিভিশন বেঞ্চে গিয়ে দেখা গিয়েছিল যে রাজ্য সরকার এখানে অন্যায় করছে, প্রশাসন অন্যায় করছে, চূড়ান্ত রকমের প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে। তার ফলে 26,000-এর চাকরি বাতিল হয়ে গিয়েছিল। এবং ওই যে সিবিআই তদন্তের নির্দেশ হয়েছিল, কোনো সিবিআই তদন্তের নির্দেশ কিন্তু খারিজ হয়নি। তার ফলে আবার সুপ্রিম কোর্টে গেছে। সেই সুপ্রিম কোর্টে এক পার্ট, অর্থাৎ 26,000 চাকরি বাতিলের রায় যে কলকাতা হাইকোর্ট সঠিক দিয়েছিল, সেইটা আজকে এস্টাবলিশ হয়ে গেছে। ফলে এই যে সিবিআই তদন্ত করতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গের রাজ্যের মন্ত্রিসভা সমস্ত মন্ত্রী মিলে সিদ্ধান্ত নিয়েছিল যে এই অতিরিক্ত শূন্যপদ করতে হবে এবং অযোগ্য যারা আছে তাদেরকে ওই শূন্যপদে চাকরি দিতে হবে। সেই জায়গাটার সিবিআই তদন্ত করার দরকার আছে। এবার এখানে শুভেন্দুবাবু যেটা বললেন, আমিও সেটা বলবো যে গোটা পশ্চিমবঙ্গবাসী আজকে কার্যত নত মস্তকে দুজনের কাছে কিন্তু কৃতজ্ঞতা স্বীকার করতে পারে। একজন এই এক্স জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, তিনি না থাকলে এরকম প্রাতিষ্ঠানিক দুর্নীতি করার পরও বুক বাজিয়ে ডবল ডবল চাকরি, ডবল ডবল বেতন করে এই ফাঁটবাজি আমাদের শুনতে হতো। এখানে যে প্রাতিষ্ঠানিক চুরি হচ্ছে এই জায়গাটা মানুষের মধ্যে ঢুকতে পারতো না, সিবিআই তদন্ত করতে পারতো না, ওই পার্থ চ্যাটার্জি, মমতা ব্যানার্জির পাশের চেয়ারে বসে থাকা চোর, সেটাকে জেলে ঢোকানো যেত না। এবং তারপর গোটা শিক্ষা দপ্তরটা যে চোর, সেখানে শুধুমাত্র চুরি বিদ্যা চলছে, সেইটা কিন্তু এস্টাবলিশ করা যেত না। তার কাছে তো পশ্চিমবঙ্গবাসী কৃতজ্ঞ। তার পাশাপাশি আরেকজন যিনি তৎকালীন আমাদের রাজ্যপাল ছিলেন, এখন দেশের উপরাষ্ট্রপতি হয়ে গেছেন, সেই জগদীপ ধনকড়জি, তিনি, তার কাছেও কিন্তু আজকে বঙ্গবাসী কৃতজ্ঞ। কেননা এই অতিরিক্ত শূন্যপদ সৃষ্টি করে যে ক্যাবিনেট নোট, সেটা কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছিল রাজ্যপালের কাছে। এখন মন্ত্রিসভা যা খুশি তাই করতে পারে, কিন্তু সেইটা সই করতে হবে রাজ্যপালকে, তবেই সেটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যাকশনটা টেকেন হতে পারে। আর এই ক্ষেত্রে তিনি সই না করে আটকে দিয়েছিলেন। ওই কথায় কথায় তখন বলতেন না যে রাজ্যপাল একটু যেন বেশিই বাড়াবাড়ি করে ফেলছে, সবসময় রাজভবন আর নবান্নের ঝগড়া চলছে, তার জন্য পশ্চিমবঙ্গবাসীকে ভুগতে হচ্ছে, বিজেপির এটা প্রতিহিংসা পরায়ণ রাজনীতি, ওখানে উনি রাজ্যপাল নন, উনি পদ্মপাল। তৃণমূল কংগ্রেসের গায়ে কেন জ্বালা ধরতো, আজকে সেটা কিন্তু জলজান্তভাবে প্রমাণ হয়ে যাচ্ছে। তিনি সেদিনকে সেটা আটকে দিয়েছিলেন, তার ফলে সেটা কোর্টের গোচরে আসে এবং সেই জায়গা থেকে সিবিআই তদন্তের নির্দেশ হয়। ফলে ফলে সেই যে সিবিআই তদন্তের নির্দেশটা বহাল থাকবে কি থাকবে না, সেই সিদ্ধান্তটা আগামী 8 তারিখ কিন্তু হতে চলেছে। তবে শুভেন্দুবাবু আরও কিন্তু বেশ কিছু ইঙ্গিত দিলেন যে এখনই মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা ব্যথা কিন্তু শেষ হয়ে যাচ্ছে না। তিনি 1 নম্বর বলে দিলেন যে বিজেপি রাজনৈতিকভাবে কিন্তু ময়দানে ইতিমধ্যেই নেমে পড়েছে। বিজেপির যে যুব মোর্চা আছে, তারা কিন্তু আজকে কলকাতা সহ বিভিন্ন জায়গাতে তারা কিন্তু প্রদর্শন করেছেন। অর্থাৎ এখানে যে প্রতিবাদ করার দরকার আছে সেটা তারা করছেন। অনেকেই বলছিলেন না, প্রশ্ন করছিলেন না যে বিজেপিকে কোথায়, রাস্তায় তো দেখাই যাচ্ছে না, বিজেপি তো ফেসবুক আর হোয়াটসঅ্যাপে করে। আমিও সমালোচনা করেছি, কিন্তু না, সেই আড়মোড়াটা ভাঙছে এবং বিজেপি কিন্তু রাস্তায় নামছে। এবং আগামীকাল আরো ব্যাপক আকারে রাজ্যের সমস্ত প্রান্তে বিজেপির যুব মোর্চা এটা করবেন। অর্থাৎ এই প্রতিবাদ, প্রতিরোধ, আন্দোলন যেটা মানুষ দেখতে চায়, যে চোখে চোখ রেখে লড়াই, পরিবর্তনটা যে করব, কেন করব, কাদের জন্য করব, পরিবর্তন করে কাদের আনবো, সেই উপস্থিতি এটা দেখতে চায়, সেই জায়গাটা কিন্তু বিজেপি শুরু করে দিয়েছে। শুধুমাত্র তাই নয়, রামনবমীর সামনে একটা বড় হিন্দুদের প্রোগ্রাম রয়েছে, সেইটা মিটে গেলেই নবান্ন অভিযান সহ একাধিক গুরুত্বপূর্ণ আন্দোলন কিন্তু শুভেন্দুবাবুরা করতে চলেছেন, সুকান্তবাবুরা করতে চলেছেন। সেই ইঙ্গিতও কিন্তু আজকে দিয়ে দিলেন, যেটা কিন্তু খুব রেলিভেন্ট। এবং এর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি কিন্তু বহুগুণ বাড়িয়ে দিলেন দুটো জায়গা থেকে। আজকে শুভেন্দুবাবু প্রায় 0.5 ঘন্টার কাছাকাছি সাংবাদিক বৈঠক করেছেন, নিজে 15-20 মিনিট বক্তব্য রেখেছেন এবং বাকিটা সাংবাদিকদের প্রশ্ন নিয়েছেন, যেটা রাজ্যের মুখ্যমন্ত্রী নেন না। সাজানো গোছানো সাংবাদিকদের প্রশ্নের কিছু উত্তর তিনি দেন এবং পরিষ্কারই বলে দেন, উত্তর না দিলে জানবেন যে আপনার প্রশ্নের উত্তর দিতে চাই না। তো যাই হোক, আজকে শুভেন্দুবাবু সেটা করেছেন। তো সেখানে একটা জায়গাতে তিনি স্পষ্ট করে বলছেন যে এই যাদেরকে 12% সুদ সমেত টাকাটা ফেরত দিতে বলা হয়েছে, অর্থাৎ যারা অযোগ্য হিসেবে মার্কড হয়ে গেছেন, সেই টাকাটা তৃণমূল কংগ্রেস নিজের ফান্ড থেকে দিক। কারণ এরা, এই অযোগ্যরা অযোগ্য হয়েছে কেন? ঘুষটা কাকে দিয়েছে? ঘুষটা ওই তৃণমূলের নেতাগুলোকেই দিয়েছিল, তারা তো তোলাবাজিটা করেছিল, সেই জন্য তো আজকে এরা অযোগ্য। সুতরাং তৃণমূল কংগ্রেসের ফান্ডে কালো টাকাটার কথা বাদ দিচ্ছি, সাদা টাকা 1600 কোটি টাকা ইলেকট্রাল বন্ডের টাকা আছে, সেই টাকা থেকে এদেরকে 12% সুদ হিসেবে টাকাটা দিয়ে দিক, যেটা এরা কোর্টের কাছে জমা করবে। 1 নম্বর। আর 2 নম্বর, এই যে বাকি 19,000 রয়েছেন, এই 19,000ই শুধু চাকরির পরীক্ষায় বসছেন না, ওই যে 2016 সালের যে প্যানেলটা ক্যান্সেল করে দেওয়া হলো, সেখানে প্রায় 23 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন। ফলে এই যে 7,000 বা 8,000, 9,000, যে নাম্বারটাই হোক, যারা অযোগ্য হিসেবে মার্কড হয়ে গেছে,
তারা চাকরির পরীক্ষায় বসতে পারবে না। এর পাশাপাশি ওই সোমা দাস বলে এক ভদ্রমহিলা ছিলেন যিনি ক্যান্সার আক্রান্ত, তার চাকরিটাও রেখে দেওয়া হয়েছে। এবং অন্য ডিপার্টমেন্ট, সরকারি চাকরি করছিলেন কিন্তু অন্য ডিপার্টমেন্টে কাজ করছিলেন, তারা বাড়ির কাছাকাছি পোস্টিং বা এইসবের জন্য এখানে সরকারি চাকরি করতে এসেছিলেন, তাদের ক্ষেত্রে এই চাকরিটা চলে যাচ্ছে, কিন্তু তারা যে চাকরি আগে করছিলেন সেই চাকরিটাতেই আবার পুনর্বহাল হবেন, সেই আবেদন করতে পারেন এবং 3 মাসের মধ্যে সেটা করতে হবে। ফলে তারা এই পরীক্ষায় বসতে পারবেন না। বাকি মানে এই যদি সব মিলিয়ে সংখ্যাটা দেখেন, খুব বেশি হলে যদি 8,000, 9,000, 10,000 চাকরিতে বসতে পারবেন না। বাকি 23 লক্ষ যে পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন তারা সকলেই বসবেন। এবং এই 23 লক্ষ পরীক্ষার্থীর মধ্যে থেকেই এই 25,753 যে শূন্যপদ আছে সেগুলো নতুন করে পূরণ হবে। তার মধ্যে এটা হতে পারে যারা এই 19,000 চাকরি পেয়েছিলেন তাদের অনেকে পেয়ে গেলেন, কিন্তু যারা পাবেন না তাদের ওই 3 মাস বাদে তাদেরও বেতন কিন্তু বন্ধ করে দেবে, সেটাই সুপ্রিম কোর্টের রায় আছে। তো সুরেন্দ্রবাবু বলছেন যে যখন এর আগে চিটফান্ড কাণ্ড হয়েছিল, সেই চিটফান্ড কাণ্ডে ওই তারা টিভি হেন তেন এইসব যে ছিল তাদের সাংবাদিকদের তো মাইনে দিতেন মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকে। কেন দিতেন? সুরেন্দ্রবাবু সেটাও ব্যাখ্যা করেছেন যে এই চিটফান্ড কাণ্ডের সঙ্গে নাকি সরাসরি মাননীয়া যুক্ত ছিলেন, সেই জন্য তিনি সেই জায়গা থেকে দিতেন। তো যাই হোক, যখন অতীতে আপনি এরকম মানে তাদের অবস্থা, আর্থিক অবস্থা খারাপ হওয়ার জন্য নিজের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে তাদেরকে টাকা দেওয়ার ব্যবস্থা করেছিলেন, সেই জায়গা থেকে এই 19,000-এর মধ্যে যাদের চাকরি হবে না তাদেরকে তারপর থেকে টানা মাইনে ওই মুখ্যমন্ত্রীর ফান্ড থেকে দিতে হবে, এই দাবিটাও তিনি করে দিয়েছেন। তবে তার সঙ্গে আজকে একটা কিন্তু অসম্ভব আশার বাণীও তিনি শুনিয়েছেন। সেটা হচ্ছে এই যে যোগ্য এবং অযোগ্য সেগ্রিগেশনটা করা যাচ্ছে না, বলা হচ্ছে বারবার। শুভেন্দুবাবুর কথা অনুযায়ী এই যোগ্য এবং অযোগ্য সেগ্রিগেশন করা যাবে। এই সেগ্রিগেশনটা ইচ্ছা করে রাজ্য সরকার করছে না, কেননা তাহলে তাদের যে রাজনৈতিক দলের যারা চেলাচামুন্ডা আছে, সোজাকটাই তোলাবাজ এজেন্ট আছে, তারা এক্সপোজ হয়ে যাবে। সেই কারণে এই সেগ্রিগেশনটা করেনি। এদেরকে কার্যত কোল্যাটারাল ড্যামেজ হিসেবে রাজনৈতিক বলি দেওয়া হয়েছে যে তোমরা জাহান্নামে যাও ভাই, আমাদের এই তোলাবাজটাকে ফাঁস করা যাবে না, আমাদের যে তোলাবাজ বাহিনী আছে সেটাকে ফাঁস করা যাবে না। এটা শুভেন্দুবাবুর অভিযোগ। তো তার বক্তব্য হচ্ছে যে যদি বিজেপি সরকার ক্ষমতায় আসে 2026-এ, যদি বাংলার মানুষ এত কিছু দুর্নীতি দেখে এই তৃণমূলকে হটিয়ে দেয় এবং বিজেপিকে সেখানে ক্ষমতায় নিয়ে আসে, তাহলে আবারও রিভিউ পিটিশন করবে সেই নতুন সরকার এবং তারা এই যোগ্য অযোগ্য সেগ্রিগেশন সিবিআই এর হেল্প নিয়ে সেটা কিন্তু করবেন এবং যোগ্য যারা তাদেরকে কিন্তু কাজে বহাল করবেন, এই ঘোষণাটাও করে দিয়েছেন। অর্থাৎ সব মিলিয়ে এই 26,000 চাকরি বাতিল মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য শিরোপীড়ার কারণ তো হয়েছেই, কিন্তু তার থেকেও বড় শিরোপীড়া আগামী 8 তারিখ অপেক্ষা করছে। এবং সেই 8 তারিখে সিবিআই কি সিদ্ধান্ত হবে, সেখানে সুপ্রিম কোর্ট কি সিদ্ধান্ত দেবে, সিবিআই তদন্ত চলবে কি চলবে না, সেটা তো বড় কথা রয়েছেই। যদি চলে, সেটার থেকে বড় আতান্তর মমতা বন্দ্যোপাধ্যায়ের বোধহয় আর কিছু হতে পারে না। কেননা তিনি এবং তার পুরো মন্ত্রিসভা, তার তখনকার চিফ সেক্রেটারি, তারা কিন্তু সকলেই সিবিআই তদন্তের মুখোমুখি হবেন যে ওই অতিরিক্ত শূন্য পদ ক্রিয়েট কেন করা হয়েছিল, এর পিছনে কোন কনস্পিরেসি ছিল, কোন দুর্নীতির ছায়া ছিল, সেটা খুঁজে দেখার জন্য নবান্নে সিবিআই এর আনাগোনা হবে, নবান্নে সিবিআই এর পা পড়ে যাবে যদি সেই সিদ্ধান্ত বহাল থাকে। আর না হলে সেটা অন্য কথা, কিন্তু তার পাশাপাশি রাজনৈতিকভাবেও বিজেপি কিন্তু বুঝে গেছে তারা কিন্তু জমি পেয়ে গেছে, ঝাঁপাতেই হবে। এরপর যদি ঝাঁপিয়ে আন্দোলন না করে তাহলে কিন্তু বাংলার মানুষের মন তারা জয় করতে পারবেন এবং সেই জায়গা থেকে তারা কিন্তু সেই পলিটিক্যাল অ্যাক্টিভিটি শুরু করে দিয়েছে। ফলে সব মিলিয়ে অস্বস্তি কিন্তু বাড়ছেই মমতা প্রশাসনের। আজকে যেভাবে শুভেন্দুবাবু চেপে ধরলেন, কাগজ তুলে 8 তারিখের কথাটা ফাঁস করে দিলেন, কি বলবেন সেই নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।